সরব অবস্থান থাকে। তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। তারা ভোটের জালিয়াতি, ভোটের দুর্নীতি, কারচুপি এগুলো মানে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু ভোট এত নিরপেক্ষ হয়েছে, জামাত এনসিপি জোট কিছুই বলতে পারছে না, কোনো অভিযোগ নিয়ে আসতে পারতেছে না। কোন কেন্দ্রে ওই ভোট দখল মানে ওই কেন্দ্র দখল করতে গিয়ে সেই কেন্দ্রের ভোট বাতিল হয়েছে এই ধরনের কোনো ঘটনাও ঘটে নাই। তাই কোনো ইস্যু সামনে নিয়ে আসতে পারতেছে না। অপরদিকে কিছু মিথ্যা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন সেটা যে নোয়াখালীর হাতিয়ার একটা ঘটনা, এছাড়া যাত্রাবাড়ির লেগুনার ড্রাইভারের সাথে এক ঘটনা। এগুলো ঘটনাকে বিএনপি কে মানে জড়িয়ে কথা বলার চেষ্টা করেছিল। পরবর্তীতে দেখা গেল তারা যে কথা বলছিল, অর্থাৎ জামাত এনসিপি জোট যে কথাগুলো বলেছে সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। খেলা কিন্তু আস্তে আস্তে জমে উঠতেছে। জামাতের আমির বলছেন যে স্পর্শকাতর বিষয় প্রকাশ করে দিয়ে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। সেখান থেকে এক ধাপ আগ বাড়িয়ে নাহিদ বলছেন রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি। দেখেন দুইটা পক্ষ হয়ে গেল। এক পক্ষ বলতেছে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করছে, কেন গোপন কথা ফাঁস করে দিল ইউনূসের বিষয়ে। আর সেই জন্য খেপলো দেখেন কারা, জায়গা মতন খেপছে কিন্তু জামাত আর এনসিপি। সহজভাবে বুঝেন, শেখ হাসিনা যদি এখন দেশে আসলেই তার ফাঁসির সময় হয়ে যাবে, কারণ আপিল করার সুযোগ নাই। জাস্ট একটা সুযোগ পাবেন, ডেথ রেফারেন্স জারি করার পর জাস্ট একটা সুযোগ, রিভিউ টিভিউ এগুলোর সুযোগ নেই। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন। চুপ্পুর কাছে প্রাণ ভিক্ষা চাইলে কি শেখ হাসিনাকে প্রাণ ভিক্ষা দিবেন না? শতবার দিবেন। শেখ হাসিনাকে আওয়ামী লীগের যে চাইবে তাকে প্রাণ ভিক্ষা দিবে। কি অবাক কাণ্ড দেখেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন যে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল, ইউনূস সরকার তাকে অপদস্থ করেছে, তার প্রেস উইং বন্ধ করেছে, তাকে ঈদের জামাত পর্যন্ত পড়তে দেয়নি জাতীয় ঈদগাহ ময়দানে, বিদেশ যেতে দেয়নি, তারপরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেয়নি, অর্থাৎ একেবারেই বাইরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল ইউনূস সরকার। তার প্রেস উইং পর্যন্ত বিলুপ্ত করছে। এই ক্ষোভগুলো তিনি জানিয়েছেন কালের কণ্ঠের এক সাংবাদিককে। সে 2 পর্বে সেই সাক্ষাৎকারটা প্রচার হয়েছে। এতে বিএনপি কিন্তু কোনো বক্তব্য দেয়নি, কোনো রিয়াকশন দেয়নি, অন্যান্য রাজনৈতিক দলও দেয়নি, জামাত দিয়েছে। কেন? প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তারেক রহমান স্যার এই পর্যন্ত কি কি করেছে, অর্থাৎ বিএনপি সরকার গঠন করার পর থেকে এই পর্যন্ত বিএনপি দেশের জন্য, সাধারণ জনগণের জন্য কি কি করেছে। অপরদিকে জামাত এনসিপি জোট এই পর্যন্ত কি কি করেছে, দুই দলের মধ্যে একটু তুলনা করতে চাই। তারপর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কারা দেশের জন্য ভালো করতে চাচ্ছে আর কারা দেশের জন্য ক্ষতি করতে চাচ্ছে। প্রথমে বিএনপিকে নিয়ে একটু কথা বলি। নির্বাচন হওয়ার পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে। সরকার গঠন করার পরে তারেক রহমান স্যার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেই ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। তারপরে এমপিদের শপথ অনুষ্ঠান হলো, মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হলো। এরপরে তারেক রহমান স্যারের যে কার্যক্রম, সেই কার্যক্রম তিনি শুরু করলেন। তিনি ক্ষমতায় বসার সাথে সাথে বললেন যে তার যে ব্যক্তিগত গাড়ি, এই গাড়ি মানে যে গাড়িতে তিনি চলাফেরা করবেন, সেই গাড়ি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন, মানে নিজের টাকার গাড়ি ব্যবহার করবেন। একই সাথে সেই গাড়িতে যে জ্বালানি ব্যবহার করা হবে, সেই জ্বালানি এবং ড্রাইভারের খরচ তিনি তার পকেট থেকে দিবেন। এরপরে তিনি বললেন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যেই 13-14টা গাড়ি থাকে, এত গাড়ি থাকার দরকার নেই, মাত্র 4টি গাড়ি থাকবে। একটা তার গাড়ি, আরেকটা গাড়ি হচ্ছে সামনে থাকবে, আর 2টা গাড়ি পিছনে থাকবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বিশাল গাড়ি বহর, সেই গাড়ি বহর তিনি রাখলেন না। এরপরে তিনি অফিসে যাবেন, কোনো ভিআইপি রুট নিবেন না। ভিআইপি রুট মানে যে ভিআইপি সড়ক যে ব্যবস্থা, যে প্রধানমন্ত্রী হয়তো সচিবালয় যাবেন, তিনি একটা ঘোষণা দিলেন বা তিনি সময় ঘোষণা করলেন, তখন ট্রাফিক পুলিশরা করলো কি, সাধারণ জনগণকে মানে এক প্রকার বন্দি করে তাদের গাড়ি টাড়ি এদিক ওদিক আটকে রেখে প্রধানমন্ত্রীকে একটা স্পেস দিবেন, তিনি স্বল্প সময়ে তার অফিসে যাবেন। তারেক রহমান স্যার সেই সুযোগটাও নিলেন না। তিনি বলেছেন সাধারণ জনগণ যেভাবে যায় আমিও ঠিক সেভাবে যাব। এই বিষয়গুলো কেমন সেটা আপনারাই মানে মূল্যায়ন করবেন। এরপরে নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান স্যার যে সকল কথা বলেছিলেন, যেমন তিনি প্রথমে বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেই ফ্যামিলি কার্ড দেওয়া মানে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মার্চের 10 তারিখ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এবং ফ্যামিলি কার্ডের যেই আবেদন ফর্ম বা অনলাইন ওয়েবসাইট, সেগুলো কিন্তু মোটামুটি সচল করা হয়েছে। যারা আবেদন করবে তাদের ভিতর থেকে সিলেক্ট করা হবে কে কে ফ্যামিলি কার্ড পাবে, এবং এটা পর্যায়ক্রমে তারেক রহমান স্যার দিতেই থাকবেন। তার যে নির্বাচনী প্রতিশ্রুতি তিনি সেটা পূরণ করবেন। এরপরে তিনি বলেছিলেন সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করবেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পানি সম্পদ মন্ত্রী বিভিন্ন জেলায় খাল পরিদর্শন করতেছেন। আপনারা আমার ফেসবুকেও দেখেছেন, ইউটিউব চ্যানেলেও দেখেছেন।
খাল পরিদর্শন করতেছেন এবং অনেক জায়গায় খাল কাটা শুরু হয়ে গেছে, অর্থাৎ নদী খননের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে তিনি আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা হচ্ছে যে বৃক্ষরোপণ করবেন, মানে 50 কোটি বৃক্ষরোপণ করবেন এই কথা বলেছেন। এগুলো নিয়ে কিন্তু ব্যাপক ট্রল হয়েছিল, সেই বিষয়টা আপনাদেরকে বলছি। বৃক্ষরোপণ করার প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন তারেক রহমান স্যার, অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতিতে যেগুলো ছিল তারেক রহমান স্যার একের পর এক সেগুলো কিন্তু পূরণ করতেছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি ভুলে গিয়েছি, সেটা বলি। তিনি নির্বাচিত হওয়ার সাথে সাথেই বিরোধী দলের প্রধান নেতা জামাতের ডক্টর আমির শফিকুর রহমান তার সাথে তার বাসায় গিয়ে দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে দেখা করেছেন। এই যে মানে হেফাজতে ইসলাম চরমনায়ের পীরের বাসায় গিয়ে তিনি দেখা করেছেন। এটা অতীত ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি। তারেক রহমান স্যার সেই নতুন ইতিহাস তৈরি করেছেন। এরপরে মানে একের পর এক চমক নিয়ে আসতেছেন তারেক রহমান স্যার। এরপরে এই যে সিটি কর্পোরেশনে তিনি হচ্ছে প্রশাসক নিয়োগ দিলেন। অনেকে বলছেন যে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তো দলীয় প্রশাসক যদি নিয়োগ না দেয়, বিরোধী দলীয় যদি দেয়, তাহলে কি মানে সরকারের যেই প্রক্রিয়া কার্যক্রম সেই কার্যক্রম কি তারা সঠিকভাবে পালন করবে? তারা তো চাইবে যে এই সরকারের যাতে দুর্নাম হয়, সেটা কিন্তু চাইবে। এই কারণে দলীয় লোকজনকে দেওয়া হয়েছে এবং সময় দেওয়া হয়েছে 6 মাস। এই এমপি মন্ত্রী এবং হচ্ছে এই প্রশাসক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা কি পরিমাণ উন্নয়ন করতে পারে বা কি পরিমাণ কাজ দেখাতে পারে, 6 মাস সময় কিন্তু বেঁধে দিয়েছে তারেক রহমান স্যার। এরপরে তারেক রহমান স্যার একের পর এক নির্দেশনা দিচ্ছেন। চাঁদাবাজি বাংলাদেশে চলবে না। তিনি একবারে চাঁদাবাজি এবং মাদকে 0 টলারেন্স ঘোষণা করেছেন। যারা চাঁদাবাজি করতেছে, হোক বিএনপি বা বিরোধী দলের, বিএনপির যদি হচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরকে দল থেকে বহিষ্কার করছেন। অর্থাৎ এখন পর্যন্ত তারেক রহমান স্যার যেই কাজগুলো করছেন এটা অভাবনীয়, অতুলনীয়। যে এত দ্রুত এই কার্যক্রমগুলো হাতে নেওয়া আসলেই খুবই কষ্টসাধ্য কিন্তু, এবং এত দ্রুত এগুলোর প্রক্রিয়া বাস্তবায়ন করাও মানে খুব সম্ভব সবার জন্য আমি এটা মনে করি না। এখন হয়তো অন্যদের দেখি নাই এত দ্রুত এগুলো কার্যক্রম পালন করা, তারেক রহমান স্যারকে দেখেছি, তাই তারেক রহমান স্যারের বিষয়টাই আমি বলছি। এরপরে তারেক রহমান স্যার বিভিন্ন এমপি মন্ত্রী বা এদেরকে নিয়ে মিটিং করলেন, দেশের কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় সেই বিষয়ে তিনি কথা বললেন। একই সাথে ঘোষণা দিলেন বিদ্যুতের দাম আগামী 2 বছর বাড়বে না। দ্রব্যমূল্য একটা সিন্ডিকেট করার চেষ্টা করেছিল রমজানকে উপলক্ষ করে, সেটা কিন্তু একবারে ধূলিসাৎ করে দিয়েছে। দ্রব্যমূল্যের দাম আলহামদুলিল্লাহ মানে দ্রুত গতিতে কমে গিয়েছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই কাজগুলো করা হয়েছে। ভবিষ্যতে আরো যদি করতে পারে বিএনপি, তাহলে আলহামদুলিল্লাহ আগামীতেও এই বিএনপিকে মানুষ ক্ষমতায় দেখতে চাইবে। অপরদিকে জামাত এনসিপি জোট তারা কি করেছে? জামাত এনসিপি জোট নির্বাচনে মানে যে কয়টা আসন পাওয়ার তারা পেয়েছে, তারপরে তারা কি করলেন, এই যে তারেক রহমান স্যারের সাথে দেখা সাক্ষাৎ করার পরে বিএনপির পক্ষ থেকে যে মন্ত্রী পরিষদ গঠন করা হলো, তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করার প্রক্রিয়া হাতে নিয়েছে এবং এই বিএনপি সরকারের বিপরীতে ছায়া সরকার গঠন করার প্রক্রিয়া তারা হাতে নিয়েছে। এই হচ্ছে তাদের কাজ। আর আরেকটা কাজ করেছে, সেটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি নিজেই করেছেন। রাস্তা ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়ে মানে একটু মিডিয়ার সামনে আসার চেষ্টা করলেন আর কি। কারণ এমন ভালো কোনো কাজ তো তারা দেখাতে পারতেছে না যে কাজের জন্য তারা মিডিয়ার সামনে আসবে এবং জনগণ তাদেরকে দেখবে, চিনবে। এটা যখন পারতেছিল না, তখন তারা করলো কি, রাস্তা ঝাড়ু দেওয়া মানে একটা আয়োজন করলো একদিন রাস্তা ঝাড়ু দিল, ঝাড়ু দিয়ে একটু মিডিয়ার সামনে আসলো। মিডিয়ায় মানে ফলো আপ করা হলো যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার নিজেই তিনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন, মানে রাস্তা পরিষ্কারে নামছেন। অনেক কাজ বিরোধী দলের আছে, সেগুলো কাজ বাদ দিয়ে তিনি রাস্তা পরিষ্কারে নেমেছেন। যাই হোক, এটা আপনারা কিভাবে দেখছেন আমি জানি না। আর অপরদিকে এনসিপির পক্ষ থেকে একের পর এক যে এই যে প্রশাসক নিয়োগ করা হলো, বিএনপি নিজের দলের লোকজন এই বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করতেছে না, আপনাদের করবে, আপনাদের করবে। আর সরকারের দুর্নাম করতে যা করা দরকার আপনারা তাই করবেন। এনসিপি কে বললাম আর কি। তো এনসিপি এবং জামাতের জোটের যেই কাহিনী, এটা হচ্ছে এতটুকুই। বিরোধী দল হিসেবে এখন পর্যন্ত এমন কোন ইস্যু সামনে নিয়ে আসতে পারে নাই যে ইস্যুকে কেন্দ্র করে তারা জনগণের কাছে পৌঁছাতে পারবে, একটাও নিয়ে আসতে পারে নাই। শুধু একটা ইস্যু নিয়ে আসছে কি, মহামান্য রাষ্ট্রপতি তিনি কিছু মানে ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কে বেশ কিছু অভিযোগ তিনি তুলেছেন। সেই অভিযোগ তিনি কেন তুললেন, এই ইস্যুটা সামনে নিয়ে আসছে, যেটা জনগণ একদমই খাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত জামাত এনসিপির জোটকে বর্জন করেছে সাধারণ জনগণ, ভবিষ্যতে আরো করবে এতটুকু মানে বোঝা যাচ্ছে। কারণ এই যে নির্বাচন হওয়ার পরে আপনারা দেখেছেন, অতীতে যত নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পরে বিরোধী দলের কিন্তু একটা সরব অবস্থান থাকে।
তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। তারা ভোটের জালিয়াতি, ভোটের দুর্নীতি, কারচুপি এগুলো মানে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু ভোট এত নিরপেক্ষ হয়েছে, জামাত এনসিপি জোট কিছুই বলতে পারছে না, কোনো অভিযোগ নিয়ে আসতে পারতেছে না। কোন কেন্দ্রে ওই ভোট দখল মানে ওই কেন্দ্র দখল করতে গিয়ে সেই কেন্দ্রের ভোট বাতিল হয়েছে এই ধরনের কোনো ঘটনাও ঘটে নাই। তাই কোনো ইস্যু সামনে নিয়ে আসতে পারতেছে না। অপরদিকে কিছু মিথ্যা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন সেটা যে নোয়াখালীর হাতিয়ার একটা ঘটনা, এছাড়া যাত্রাবাড়ির লেগুনার ড্রাইভারের সাথে এক ঘটনা, এগুলো ঘটনাকে বিএনপি কে মানে জড়িয়ে কথা বলার চেষ্টা করেছিল। পরবর্তীতে দেখা গেল তারা যে কথা বলছিল, অর্থাৎ জামাত এনসিপি জোট যে কথাগুলো বলেছে সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। এরপরে তারা আর কোনো কথা বলতে পারছে না। এখন পর্যন্ত তারা ভালো কোনো ইস্যু সামনে দাঁড় করতে পারে নাই। শুধু জামাত এনসিপির পক্ষে মিথ্যা কিছু বানোয়াট এবং ন্যারেটিভ তৈরি করতেছে আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার সেই সুদূর ফ্রান্স থেকে। এবং সেটা কেন করেছে, বিএনপির তারেক রহমান স্যারের সাথে তার কথা হয়েছে, কি কি বলেছে সেই কথাগুলো তিনি নিজেই বলেছেন। এগুলোর কারণে তিনি এখন জামাতের পক্ষে কথা বলছেন। তো এখন পর্যন্ত যেটা দেখা গেল বিএনপির কার্যক্রম এবং জামাত এনসিপি জোটের কার্যক্রম, এই কার্যক্রম যদি তুলনা করেন তাহলে আকাশ পাতাল তফাৎ। বিএনপি যেগুলো প্রক্রিয়া হাতে নিয়েছে, বিএনপি যে কাজগুলো ইতিমধ্যে করে ফেলেছে, সেটা এত দ্রুত অতীত ইতিহাসে কখনোই দেখা যায়নি। বিভিন্ন দল ক্ষমতায় আসছে, বিএনপিও আসে তারা তাদের দল গোছানোয় ব্যস্ত ছিল, কিন্তু তারেক রহমান স্যার ক্ষমতায় আসার পরে দেশের জনগণকে গোছানোয় ব্যস্ত হয়ে পড়েছে। এটা বিএনপির জন্য, দেশের জন্য এবং দেশের জনগণের জন্য মানে অভাবনীয় কিছু পাওনা। আমরা এত দ্রুত এত কিছু পাবো বিএনপি সরকারের পক্ষ থেকে, এটা আমরা ভাবতেও পারিনি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন এই যে বিএনপির কার্যক্রম এবং এনসিপি জামাত জোটের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কারণ গত 18 মাসে আসলে কার্যত এই দুইটা দলই ছিল সুবিধাভোগী। এই কারণে তাদের মনের ইচ্ছা ছিল যে ইউনূস সাহেব যতদিন থাকবে তারাও ক্ষমতায় থাকবে, প্রশাসন তাদের ক্যাপচারে থাকবে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, অনেকগুলো প্রশাসন মানে সিভিল প্রশাসন মোটামুটি তারা কিন্তু বেশ করায়ত্ত করে ফেলছিল। আর নাহিদ ইসলামরা তারাও সুবিধাগুলি নিচ্ছিল, ইচ্ছা মতন বদলি, পোস্টিং সহ অন্যান্য যা যা করার সবই করছিল। যখন তখন যে বলছে না সার্জিস আলম, যে যখন তখন সচিবালয়ে ঢোকা যেত, উপদেষ্টাদের কাছে যাওয়া যেত, প্রধান উপদেষ্টার কাছেও যাওয়া যেত। এখন আর যাওয়া যাবে না, 2-3 মাসের মধ্যেই ডক্টর ইউনূসের অভাব অনুভব করা যাবে। তো এইরকম অবস্থায় এখন তারা ছিটকে পড়ছে এবং বেকায়দায় পড়ছে যে রাষ্ট্রপতি এখন কি গোপন কথা ফাঁস করে দিছে। এখন রাষ্ট্রপতির এই বক্তব্য ফাঁস হওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে বলছে যে ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। কেন তিনি সংবিধান লঙ্ঘন করলেন? কেন রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে যে নানা রকম চক্রান্ত চলছিল বা আয়োজন চলছিল, সেই আয়োজনে তিনি কেন মদত দিলেন? তিনি কেন সাংবিধানিক রীতিনীতি ভঙ্গ করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন না? চুক্তির বিষয়ে, আমেরিকার সাথে যে চুক্তি হলো সেই চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে কিছুই জানানো হয়নি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ ভঙ্গ করেছেন এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হওয়া উচিত। একজন আইনজীবী শেখ হাফিজুর রহমান কার্জন, শিক্ষক, আইনের শিক্ষক, তিনি বলেছেন 4টা অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। মুসলিম লীগের সভাপতি একজন, তিনিও বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করা উচিত। দেখেন, যখন কি দাবিগুলি আসছে তখন তাড়াতাড়ি দেখলো যে ইউনূস তো বিপদে। সুতরাং এখন বন্দুকটা আস্তে করে জামাত এবং এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দিকে তাক করছে। তারা বলছে যে যেহেতু শপথ ভঙ্গ করছে, গোপন কথা ফাঁস করে দিছে, এখন শাহাবুদ্দিনের অভিশংসন করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। খেলা জমে গেছে। বিএনপি এখন চুপ করে দর্শক সারিতে মুস্কি মুস্কি সম্ভবত হাসতেছে আর দেখতেছে খেলা কোথায় যে দাঁড়ায়। ইতিমধ্যে তথ্যমন্ত্রী বলছে যে এটা যার যার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, সুতরাং রাষ্ট্রপতি তার স্বাধীন মত প্রকাশ করতেই পারেন। এতে মানে বিএনপি এখন মানে কোনো অপরাধ দেখছে না, তবে তারা অবজার্ভ করতেছে যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো দেখেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু একবারও জামাত এনসিপির নাম বলেনি, বরং নাহিদ ইসলামের ব্যাপারে বলছে যে নাহিদ ইসলাম ফোন করে তাকে বলছে যে যারা বঙ্গভবন ঘেরাও করছে তার অপসারণের দাবিতে, এরা তার লোক না। কিন্তু এখন কিন্তু দাবি জানাচ্ছে। কেন দাবি জানাচ্ছে? ওই যে রাষ্ট্রপতি বলছে যে অন্তত 3বার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে অপসারণের জন্য। সেক্ষেত্রে তাকে সাপোর্ট করছে বিএনপি শীর্ষ নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর 3 প্রধান এবং বিদেশি কূটনীতিকরা। বিদেশি কূটনীতিকদের মধ্যে কারা কারা সেটা তিনি প্রকাশ করেননি রাষ্ট্রপতি। বোঝা যাচ্ছে আমেরিকা বা ইউরোপ বা ভারত, চীন এরা এই ধরনের সংকট এটা পছন্দ করেনি। এখন তার মানে হচ্ছে জামাত এবং এনসিপি এখন কিন্তু তারা পক্ষান্তরে বা পরোক্ষভাবে ভিলেন হয়ে যাচ্ছে, যে তার মানে রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে
এই এদের একটা যোগসূত্র ছিল এবং তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা পরিষদের কারোর একটা ইচ্ছা অভিপ্রায় ছিল যে সুযোগ মতন রাষ্ট্রপতিকে ফেলে দিতে পারলে একটা সংকট হবে, তখন সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বময় ক্ষমতার অধিকারী হবে, এরকম একটা আয়োজন ছিল। কিন্তু বিদেশিদের চাপ, নানা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া, সব মিলায় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছে যে বিপদ, এটা নিয়ে আর খেলাধুলা করা যাবে না। একসময় তিনি যেমন রাজনৈতিক দল গঠন মানে উদ্যোগী হয়েও পরে সেটাকে বিলুপ্ত করে দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি মানে হয়তো আমি যেটা ধারণা করি যে হয়তো মনে করছিলেন ওই যে তিনি বলছেন না যে অনেকে তাকে 5, 10, 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, তিনি হয়তো মনে মনে চিন্তা করছিলেন যে সবাইকে বোকা বানায় দিয়ে তিনি একটা লম্বা সময় ক্ষমতায় থাকবে এবং সাপোর্ট করবে তরুণরা, কিন্তু তরুণরা যে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং জামাতও যে বিএনপির সাথে কুলায় উঠতে পারবে না সেটা তিনি বুঝতে পারেননি, ফলে সেটা ধূলিসাৎ হয়েছে। কিন্তু যেটা হয়েছে রাষ্ট্রপতিকে কোণঠাসা করে রাখছে, রাষ্ট্রপতিকে এক ধরনের গৃহবন্দী করে রাখছে। শাহাবুদ্দিন বিদেশে যেতে পারেননি, এমনকি ঈদের জামাতেও পর্যন্ত অংশ নিতে পারেননি। তো এই কথাগুলি প্রকাশ করাতে বিএনপিরও তো রিয়াকশন হওয়ার কথা, কিন্তু বিএনপি কিন্তু রিয়াকশন হয়নি। তার মানে বিএনপি চেয়েছে যে রাষ্ট্রপতি থাকতে থাকতে একটা নির্বাচন হয়ে যাক, নির্বাচন হলে তারা নিশ্চিন্তে ক্ষমতা আসতে পারবে এবং তারপর তারা তাদের মতন করে রাষ্ট্রপতি দেবে। কিন্তু যখনই এই জামাত এবং এনসিপি প্রলম্বিত করছে, তখন তারা দেখছে যে না, এই রাষ্ট্রপতিকে যে কোনো ভাবে রক্ষা করে একটা নির্বাচন করা দরকার, তা নাহলে অন্য একটা পক্ষ এসে ক্ষমতায় থাকবে, নির্বাচনটা আর হবে না। সব মিলায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন এক পক্ষ শাহাবুদ্দিনকে অপসারণ চায়, গ্রেপ্তার চায়, আবার আরেকটা পক্ষ সুশীল সমাজ বা কোনো ব্যক্তি যাদের পরিচিতি আছে অনেক, আমি দেখলাম যে আব্দুল তুষার, মাসুদ কামাল, তারপর শেখ হাফিজুর রহমান কার্জন, মুসলিম লীগ, তারা বলছে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন আসামি করা দরকার এবং তার বিচার হওয়া উচিত। দর্শক, খেলা এই জন্য বলছি যে জমে উঠছে। রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে জামাত ইসলামীর রাজনীতিতে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সোচ্চার হয়েছে কঠোর অবস্থানে। জামাত যে সিদ্ধান্ত নিয়েছে, যে অবস্থান নিচ্ছে, তাতে চুপ্পুকে বিএনপি সরকার সরিয়ে দিতে বাধ্য হবে অথবা জামাত তাকে সরিয়ে দিতে বাধ্য করবে। পার্লামেন্ট শুরু হলে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে জামাত ইসলামী কঠিন অবস্থান গ্রহণ করবে। জামাত ইজ ভেরি সিরিয়াস এগেনস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, বিকজ এখানে একটা সূক্ষ্ম রাজনীতি রয়েছে। চুপ্পু বহাল তবিয়তে থাকলে শেখ হাসিনা ক্ষমা পেয়ে রাজনীতিতে পুনর্বাসন হতে পারে। শেখ হাসিনা কিসের ফাঁসি টেসি? সহজভাবে বুঝেন, শেখ হাসিনা যদি এখন দেশে আসলেই তার ফাঁসির সময় হয়ে যাবে, কারণ আপিল করার সুযোগ নাই। জাস্ট একটা সুযোগ পাবেন, ডেথ রেফারেন্স জারি করার পর জাস্ট একটা সুযোগ, রিভিউ টিভিউ এগুলোর সুযোগ নেই। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন। চুপ্পুর কাছে প্রাণ ভিক্ষা চাইলে কি শেখ হাসিনাকে প্রাণ ভিক্ষা দিবেন না? শতবার দিবেন। শেখ হাসিনাকে আওয়ামী লীগের যে চাইবে তাকে প্রাণ ভিক্ষা দিবে, তারপরে হাসিনা অ্যাজ ইউজুয়াল। বিষয়টা কতটা সিরিয়াস দেখছেন? তো জামাত ইজ অলসো সিরিয়াস এগেনস্ট প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। জামাত ইসলামী প্রথমে আমিরে জামাত শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বক্তব্য দিয়ে একটা রহস্য রেখে দিয়েছেন, যার অর্থ যে শাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছু গোপন করেছেন। এখন কি গোপন করেছে এটা জামাত জানে, যার ফলে জামাতকে এটা বলতে হবে যে আপনারা বলেন তাহলে। এবং পার্লামেন্ট শুরু হলে আমিরে জামাত বা জামাতের সংসদ সদস্যরা সেটা বলবেন। আমিরে জামাত নিজে ঘটনার সাক্ষী, তিনি বলবেন। এবং চুপ্পুর যে আচরণ, যে বক্তব্যগুলো, এগুলোকে জামাত অগ্রহণযোগ্য বলেছে আমিরে জামাত। এখন অগ্রহণযোগ্য আচরণ করে তো সে আর প্রেসিডেন্ট পদে থাকতে পারে না। এরপরে এখন জামাত আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে। কোন একটা দেশের মহামান্য রাষ্ট্রপতি যদি শপথ লঙ্ঘন করে, সেই পদে তিনি থাকতে পারেন না। তো জামাত এবং আসলে শপথ লঙ্ঘন করেছে। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনে জামাত কার্যত চুপ্পুকে সরিয়ে দিতে যাচ্ছে। জামাতের কারণে হয়তো চুপ্পুকে বিদায় নিতে হবে। এতে বেশ কিছু লাভ আছে, যে চুপ্পুকে সরানোর ক্রেডিট জামাত পাবে, জামাত হিরো হবে জাতির কাছে, জুলাই প্রজন্মের কাছে। এবং অভিশংসনের বিলও জামাত হয়তো উত্থাপন করতে পারে সংসদে। আর সেই বিলে যদি বিএনপি সম্মতি না দেয়, তাহলে জাতির কাছে বিএনপি ভিলেন হবে, যে বিএনপি চুপ্পুকে সরানোর জন্য যে অভিশংসন ইমপিচমেন্ট বিল, তাতে তারা রাজি হয়নি। এর মানে কি? তাহলে কি দাঁড়ালো? যে এই চুপ্পু গণহত্যাকারীর দোসর চুপ্পু, শেখ হাসিনার দোসর, ভারতের দালাল মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু। এর জন্য বিএনপির এত দরদ কেন? তাহলে বিএনপি কি? বিএনপি কি আসলে বিএনপি না বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ? বিএনপি কি ভারতের দালাল নাকি? এই প্রশ্নগুলো জোরালোভাবে সামনে আসবে। তো দর্শক, জামাতের বিবৃতি
সাক্ষাৎকারে গোপন বিষয় প্রকাশ করে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি। জামাত ইসলামী এই দাবি করেছে। কারণ এটা ইমপিচমেন্টের গ্রাউন্ড, এটা বুঝতে পারছেন। আর বিএনপির অবশ্যই বিএনপির জন্য এটা মিনিমাম একটা আউটফিট যে চুপ্পুকে সরিয়ে দিতে তাদের রাজি হতে হবে। এখন যেহেতু সবকিছু ঠিক হয়েছে, বিএনপির ভাষায় পার্লামেন্ট কায়েম হয়েছে, তো সংসদের প্রথম অধিবেশনের পরেই তাকে সরিয়ে দেওয়ার বিষয় আসবে। এখন চুপ্পু পদত্যাগ করতে চাইবেন না, কারণ ওই যে শেখ হাসিনা আওয়ামী লীগের ভারতের প্ল্যান আছে, শেখ হাসিনা ফিরলে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে, তারপরে জেলে যাবেন, তারপরে প্রাণ ভিক্ষার আবেদন করবেন, মুক্তি পাবেন, এরকম প্ল্যান আছে। যার ফলে 2028 সাল পর্যন্ত থাকার একটা আগ্রহ প্রকাশ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। আর এটা জামাত হতে দিবে না। তো শপথ লঙ্ঘনের রাজনৈতিক অভিযোগ এখন আনলো, পার্লামেন্ট শুরু হলে শপথ লঙ্ঘনের অভিযোগ এনে ইমপিচমেন্ট বিল উত্থাপন করবে, তারপরে খেলা জমবে, জামাত হিরো হবে। ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে জামাত কিভাবে একজন রাষ্ট্রপতিকে জয় বাংলা করে দিয়েছে। এবং আওয়ামী লীগ ভারতের বিরাট ষড়যন্ত্র, যেমন শেখ হাসিনা এত হত্যা করেছে, এত গণহত্যা, 162 জন শিশু হত্যা, এগুলো বিচার হবে না। শেখ হাসিনা মুক্তি পেয়ে আবার রাজনীতি করবে। হ্যাঁ, শেখ হাসিনা আসতে পারলে আওয়ামী লীগ আবার বড় দল হিসেবে ঘুরে দাঁড়াবে, কিন্তু শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ সর্বোচ্চ জাতীয় পার্টি। এই জায়গাটা জামাত সম্ভবত শেখ হাসিনাকে আটকে দিতে পারবে চুপ্পুকে জয় বাংলা করে দেওয়ার মাধ্যমে। আর এই কাজের মাধ্যমে জামাত ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং জামাতের জনপ্রিয়তা মারাত্মকভাবে বেড়ে যাবে। জামাত রাজনীতি আরো বেশি রেলেভেন্ট হবে। এমনকি আওয়ামী লীগের লোকজন অনেকে জামাতে আসবে, কারণ আওয়ামী লীগের লোকজন জামাতের বা বিএনপির আদর্শ অনুপ্রাণিত হয়ে কেউ দল ত্যাগ করে না। আওয়ামী লীগের লোকজন ভয়ে পরিস্থিতির শিকার হয়ে দল ত্যাগ করে। এখন জামাত যে পরিস্থিতি তৈরি করছে, তো জামাতের এই কৌশলী ডলা খেয়ে আওয়ামী লীগের অনেকে জামাতে আসবে বলে আমার মনে হচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রের চুপ্পু শব্দটা লেখে না কেন যায় না। আমি তো কথায় কথায় চুপ্পু বলি, 1000বার চুপ্পু বলবো। ওর নাম চুপ্পু মানে ওই যে গরিব বড়লোক করে নামের পেছনে চৌধুরী লাগায়। আমি একজনকে চিনি, পেদা বংশের। এখন পেদা এটা অভিজাত বংশ, কিন্তু কেমন যেন শোনায় না। মেয়েরা একটু নেগেটিভলি দেখে, কলেজে মেয়েরা চেতায়, তোর নাম অমুক পেদা। এখন সে নামের পিছনে লাগিয়েছে PM অমুক। PM মানে পেদা মোহাম্মদ। একজন আছে ব্যাপারী অমুক, বিএনপি নেতা, তার নামের পিছনে লাগিয়েছে BM অমুক, মানে ব্যাপারী মোহাম্মদ। এগুলো ভাব। আবার অনেকে চৌধুরী লাগায় নামের পিছনে, অথচ ওর বংশের সাথে চৌধুরীর কোনো সম্পর্ক নেই। যেমন অমুক চৌধুরী, আকাশ চৌধুরী, বাংলা সিনেমা এই কারণগুলো হতো। তো দর্শক, এই শাহাবুদ্দিন চুপ্পু শব্দটা বাদ দিয়ে একটু এলিট সাজতে চেয়েছে। স্যাসরা চুপ্পু শুধু শাহাবুদ্দিনের এলিট সাজতে চেয়েছে। গুরুত্বপূর্ণ স্পর্শতার বিভিন্ন বিষয়ে জনসম্মুখে প্রকাশ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামাত ইসলামী। এই স্টেটমেন্ট হচ্ছে চুপ্পুকে সরিয়ে দেওয়ার, ইমপিচমেন্ট করার গ্রাউন্ড। এক বিবৃতিতে উদ্বেগের বিষয়টি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়ে জনসম্মুখে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষার ব্যর্থতা পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মধ্যে নানা প্রশ্ন, বিতর্ক, সন্দেহ সৃষ্টি হয়েছে। আমি তার এই সাক্ষাৎকার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এখন উদ্বেগ প্রকাশ করে কি তাকে গ্রেপ্তারের কথা বলবে? না, এই সাক্ষাৎকারের একটাই আউটকাম হতে পারে। এবং জামাত এই বিবৃতি দিয়ে জামাত নিজেদেরকেও নৈতিকভাবে দায়বদ্ধ করেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ইমপিচ করার জন্য জামাত এখন বেসরকারি বিল উত্থাপন করতে বাধ্য। বিরোধী দল বা কোনো এমপি যদি সংসদে বিল উত্থাপন করে, তাহলে সেটাকে বেসরকারি বিল বলা হয়। আর কোনো মন্ত্রী যদি বিল উত্থাপন করে, ওটাকে সরকারি বিল বলা হয়। সরকার দলীয় এমপি বিল উত্থাপন করলে ওটাকেও কিন্তু বেসরকারি বিল বলা হয়। তো জামাত নৈতিকভাবে এখন ইমপিচমেন্টের ব্যবস্থা করতে উদ্যোগ নিতে বাধ্য হবে। তার রাষ্ট্রপতি চুপ্পু সম্ভবত জয় বাংলা হয়ে যাচ্ছে পার্লামেন্ট শুরুর কিছুদিন পরেই। কি অবাক কাণ্ড দেখেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন যে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল। ইউনূস সরকার তাকে অপদস্থ করেছে, তার প্রেস উইং বন্ধ করেছে, তাকে ঈদের জামাত পর্যন্ত পড়তে দেয়নি জাতীয় ঈদগাহ ময়দানে, বিদেশ যেতে দেয়নি, তারপরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেয়নি। অর্থাৎ একেবারেই বাইরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল ইউনূস সরকার। তার প্রেস উইং পর্যন্ত বিলুপ্ত করছে। এই ক্ষোভগুলো তিনি জানিয়েছেন কালের কণ্ঠের এক সাংবাদিককে। সে 2 পর্বে সেই সাক্ষাৎকারটা প্রচার হয়েছে। এতে বিএনপি কিন্তু কোনো বক্তব্য দেয়নি, কোনো রিয়াকশন দেয়নি, অন্যান্য রাজনৈতিক দলও দেয়নি, জামাত দিয়েছে। কেন? বরং পাল্টা অভিযোগ করে বলছেন যে 5ই আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কি চেপে গিয়েছেন সেটা আবার বিস্তারিত তিনি বলেননি। তার ভেরিফাইড ফেসবুক পেজে জামাতের আমির বলছেন, জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এইরকম আচরণ অগ্রহণযোগ্য।
শফিকুর রহমান লিখছেন যে কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি, প্রশ্ন করছে। রাষ্ট্রপতি তো পরিষ্কার বলছে যে হাসিনা তাকে, তিনি যে পদত্যাগ করছেন এটা তো আমি জানলাম না, তিনি যে চলে গেছেন আমাকে তো বলেও গেলেন না। তারপর তিনি বলছেন যে তাকে রেডি করা হয়েছিল যে তিনি আসবেন, হঠাৎ করে বলা হলো যে তিনি আসবেন না এবং সেনাপ্রধান টেলিফোনে তাকে জানালেন যে তিনি চলে গেছেন। তারপরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কি করবেন, পুরো বিষয়টা জেনারেল ওয়াকার এবং পরবর্তী সময় যেই অন্তর্বর্তী সরকার তারা যেভাবে ব্রিফ করেছেন তিনি সেভাবে চলেছেন। এর মধ্যে গত 18 মাসে তিনি সম্মান পাননি, মোট কথা। তো সেই ক্ষোভটা তিনি প্রকাশ করেছেন এবং একেবারে সুনির্দিষ্টভাবে বলেছেন, এমনকি অভিযোগ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং, রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দিছে। এই প্রেস উইং কে ছিল? শফিকুল আলম। তিনি কি পারেন? শফিকুল আলম যেভাবে সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য রেখেছেন সেটা কি পারেন? একটা প্রধান উপদেষ্টার, প্রেস উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যক্রম সম্পর্কে বলবেন বা তার যে কোনো বক্তব্য থাকলে বলবেন, কিন্তু তিনি কিন্তু সামগ্রিকভাবে সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেছেন, বলেননি? এখানে তথ্য উপদেষ্টার কোনো দাম ছিল? তথ্য সচিব, পিআইডি, কারো কোনো দাম ছিল? কোনো কেয়ারও করেননি। তার মানে হচ্ছে এত ক্ষমতাধর ছিল শফিকুল আলম অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রেস উইং, যে রাষ্ট্রপতির প্রেস উইং পর্যন্ত বন্ধ করছে, যেটা সরওয়ার আলমকে আবার প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি কিন্তু তার মানে কি বলবো ক্ষতিপূরণটা দিয়ে দিল। এখানে জামাতের আমির কেন ক্ষিপ্ত হলো বা অসন্তোষ প্রকাশ করছেন বলেন তো কেন? আমি বুঝতে পারি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পরিষ্কারভাবে বলেছেন তাকে 3 দফা অন্তত অপসারণের চেষ্টা করা হয়েছিল। সেই সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং বিদেশি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার পাশে ছিল, যার কারণে তিনি অপসারণ থেকে বেঁচে গেছেন। এখানে কিন্তু একবারও জামাতের নাম আসেনি, জামাতের আমিরের নাম আসেনি। তার মানে হচ্ছে যে এই যে অপসারণ চেষ্টায় অন্তর্বর্তী সরকারের একটা অংশ, জামাত এবং এনসিপি সহ কিছু গোষ্ঠী এখানে সক্রিয় ছিল। শোনা যায় একজন জেনারেল তাদের সাথে যুক্ত ছিল, সেই জেনারেলকে এখন রাষ্ট্রদূত করে তাকে সেনানিবাস থেকে বা সেনাবাহিনী থেকে বিদায় করা হয়েছে। তার মানে ষড়যন্ত্র চক্রান্ত পরিষ্কার। এখানেই ঘাটা লাগছে, এখানে আসল জায়গায়। অর্থাৎ শাহাবুদ্দিন জামাতের নাম উচ্চারণ করেনি, জামাতের আমিরের নাম উচ্চারণ করেনি, কিন্তু জামাতের আমির কিন্তু বুঝতে পারছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি ইঙ্গিত দিচ্ছেন। সেই কারণে তেলেবেগানে জ্বলে উঠে তিনি পাল্টা একটা অভিযোগ করছেন। কিন্তু অভিযোগগুলি আরো পরিষ্কার হওয়ার দরকার ছিল, যে তখন তিনি কি বলেছিলেন আর এখন কি বলেছেন, কি কি চেপে গেছে আর কি আসলে চেপে গেছে, কোন তথ্যটা চেপে গেছে সেটা সামনে আনলে ভালো হতো। এখন ভেতরে ভেতরে সম্ভবত জ্বলুনি শুরু হয়েছে জামাতের আমিরের। এই কারণে তিনি পাল্টা একটা অভিযোগ করে রাষ্ট্রপতিকে তিনি একটা দায় মুক্ত হওয়ার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন না এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে জামাতের কোনো ভূমিকা ছিল না। কিন্তু সবাই জানে যে ওই সময় রাষ্ট্রপতির বঙ্গভবন ঘেরাও করা, তাকে বঙ্গভবন থেকে উৎখাত করা, সবকিছুর পেছনে কারা কারা ছিল। কেউ ছিল ওই যে গুপ্ত সুপ্ত অবস্থায়, সামনে ছিল অন্যরা, কিন্তু ভেতরে কারা কারা সাপোর্ট করেছে সবাই জানে। শাহবাগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যারা তাণ্ডব চালালো তাদের পরিচয় কারা? ইনকলাব মঞ্চের পাশে, ইনকলাব মঞ্চে তো অল্প কিছু লোক, কিন্তু এই যে ব্যাপক ভিত্তিক সমাগম কাদের ছিল? কারা শাহবাগে এক ধরনের মব তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে? জামাত কিন্তু প্রকাশ্যে নেই, তার সামনে অন্যরা, পেছনে কিন্তু তারা একেবারে। ডেইলি স্টার, প্রথম আলো, এগুলি ব্যাপারে এখন যদি সরকার তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার শুরু করে ভিডিও ফুটেজ দেখে দেখে, তখনই কিন্তু পরিচয় বেরোবে যে যারা পার্টিসিপেট করছিল তারা কারা। সুতরাং জামাত অনেক কিছুই সামনে থাকে না, কিন্তু ভেতরে তাদের নেতা কর্মী সব কিন্তু দলে দলে যে এই কর্মগুলি করে। এখন নিশ্চয়ই আমি জানি না তারেক রহমানের সরকার ধীরে ধীরে চলছে, এখন এই বিষয়গুলো সামনে উন্মোচন করবে কিনা এটা এখন